আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব, যেটি আরবি ভাষা ও সাহিত্যের চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ভবিষ্যৎ প্রজন্মে আরবি ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। প্রথমে আমি আমার পরিচয়টুকু আপনাদের সামনে তুলে ধরছি। আমি মাসুদ আলম 2016 সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে এমএ পাস করি এবং 2016 এসএলএসটি পরীক্ষায় পাস করে আরবি বিষয়ে চাকরি পাই, কিন্তু বর্তমানে একজন চাকরিহারা যোগ্য শিক্ষক। এবার মূল বিষয়ে আসি। আমরা জানি 2016 সালে এসএলএসটি নোটিফিকেশনের সময় আরবি বিষয়ে 130টি ভ্যাকেন্সি প্রকাশ করে। এসএসসি 130টি ভ্যাকেন্সি প্রকাশ করে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কমিয়ে সে 130টি ভ্যাকেন্সি কমিয়ে 59টি ভ্যাকেন্সি দেখানো হয়। তারপরে যখন ভাইভার পরে ইন্টারভিউয়ের পরে যখন প্যানেল তৈরি হলো, তখন 19টি ভ্যাকেন্সিতে প্যানেল তৈরি করা হলো। এটা মোটামুটি আমরা সকলেই জানি, কিন্তু আমার বা আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে যে 130টি ভ্যাকেন্সি থেকে কমিয়ে 19টি ভ্যাকেন্সিতে প্যানেল তৈরি করা হলো কেন? তাহলে বাকি ভ্যাকেন্সিগুলো, পোস্টগুলো কি হলো, কোথায় গেল? অনেকে এ বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছে, তাই তো? তবে শুনুন, এই বিষয়টি নিয়ে আমরা সে সময় হাইকোর্টে কেস ফাইল করেছিলাম। আরটিআই করে আমরা যা জানতে পেরেছিলাম তা এখন আমি আপনাদের সামনে শেয়ার করছি। তবে এই বিষয়টি জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে একটি স্কুলে 3টি সেকশন বা বিভাগে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হয়। এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কোন বিষয়টা? যেটা আমি বললাম যে একটি হাই স্কুলে 3টি সেকশনে বা বিভাগে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। সেকশন 3টি বা বিভাগ 3টি কি কি? এক নাম্বার হচ্ছে আপার প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন, এইচএস সেকশন, হায়ার সেকেন্ডারি সেকশন, যেটা এই 3টি বিভাগ। তবে দেখুন, আপার প্রাইমারি সেকশন আমরা জানি 5 to 8, যেটা গ্রাজুয়েশন বিএ পাস করলেই আমরা আপার প্রাইমারিতে বুঝতে পারি, সে অনার্স হোক বা পাস হোক, তাই তো? পাস বা অনার্স যাই কিছু হোক না কেন, এখানে গ্রাজুয়েশন স্কেল হবে, গ্রাজুয়েশন স্কেল। তারপরে ওটা আমাদের বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে সেকেন্ডারি সেকশন, যেটা হচ্ছে নর্মাল সেকশন। নর্মাল সেকশনকে সেকেন্ডারি সেকশন বলা হয়েছে। নর্মাল সেকশনের জন্য পরীক্ষা দিতে হয় পাস অথবা অনার্স পিজির ক্যান্ডিডেটদের, যারা গ্রাজুয়েশন পাস করে বিএ পাস করেছে অথবা অনার্স নিয়ে বিএ পাস করেছে বা পিজি এমএ করেছে, তারাই এই নর্মাল সেকশনে পরীক্ষা দিতে পাবে, যেটা 9-10 এর জন্য। এবং এইচএস সেকশনটা হচ্ছে 11-12 এর জন্য। এই জায়গাটা আমাদের বোঝার দরকার রয়েছে। কোনটা? এই যে নর্মাল সেকশন বা সেকেন্ডারি সেকশন এবং এইচএস সেকশন, এই দুটো জায়গায় 2 এবং 3 নাম্বার জায়গাতে আমাদের ভ্যাকেন্সির প্রবলেমটা রয়েছে। কেমন? বামফ্রন্ট সরকারের আমলে যখন এসএসসি হতো এবং সিট ক্রিয়েট করা হতো, তখন নিয়ম ছিল যে সেকেন্ডারি সেকশন মানে 9-10 এর জন্য সেকেন্ডারি সেকশন বিএ পাস করলে সেকেন্ডারি সেকশনের পোস্ট ক্রিয়েট করা হবে, একটা স্কুলে পোস্ট দেওয়া হবে আপার প্রাইমারির জন্য, সেকেন্ডারি সেকশন মানে নর্মাল 9-10 এর জন্য মাধ্যমিক লেভেলের এবং উচ্চ মাধ্যমিক লেভেল, আপার প্রাইমারি লেভেল
মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, এই তিনটে লেভেলে টিচার নিয়োগ করা হতো। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে এই তিনটে নিয়মে কিভাবে হতো দেখেন, খুব বোঝার বিষয় আছে যে বিএ পাস করলে আপার প্রাইমারি বা সেকেন্ডারি মানে মাধ্যমিক স্কেলে আমরা বসতে পাবো, তাই তো? তাহলে সিস্টেম ছিল যে যদি আপার প্রাইমারিতে কেউ বসতে চায় তাহলে তাকে বিএ পাসে যদি বিএ পাস করে, গ্রাজুয়েশন পাস করে, পাস করছে, অথবা অনার্সে, অথবা অথবা এমএ পাস যদি করে থাকতো, যদি কেউ এমএ পাস করে থাকতো বা অনার্স পাস করে থাকতো, বিএ অনার্স বা বিএ পাস, তবুও সে আপার প্রাইমারি সেকশনে বসতে পেত। এবং যে এমএ স্কেল নিয়ে বসতো, এমএ পাস করে, সে এম এর স্কেল পেত, ও বেতনটা এম এর বেতনটা পেত, যেটা এমএ এবং অনার্সের কিছুটা বেতনের পার্থক্য ছিল, যেটা অনার্স পিজে বলতো, আপার প্রাইমারির জন্য বসতে পেত। তো যখন সিটগুলো ক্রিয়েট করা হতো তখন আপার প্রাইমারি সেকশন করা হতো, মানে বিএ পাস যদি করে কেউ বা অনার্স নিয়ে পাস করে কিংবা এমএ পাস করে তাহলে আপার প্রাইমারিতে বসতে পাবে। তো সিটগুলো তৈরি করা হতো কি আপার প্রাইমারিতে। হয়তো যেগুলো জুনিয়র হাই স্কুল সেগুলোতে তো মাধ্যমিকও নেই এবং উচ্চ মাধ্যমিকও নয়, কিন্তু 7-8 হয়তো অ্যারাবিক আছে বা ছিল, তখন সিট ক্রিয়েট করা হতো এই যে পাস কিংবা অনার্স পিজি। তাহলে যে এমএ পাস করে যেত সে কিন্তু পিজি স্কেল পেত, কিন্তু আপার প্রাইমারি ভ্যাকেন্সিতে সে নিয়োগপত্র পেত এবং চাকরি করত। ঠিক সেকেন্ডারি মাধ্যমিক এর ক্ষেত্রেও সেম, যে সেই সময় হ্যাঁ শুধুমাত্র দেখা হতো যে গ্রাজুয়েশন পাস করেছে কিনা বা অনার্স করেছে কি কমপ্লিট করেছে কিনা, এমএ পাস করেছে কি করেনি, এই জিনিসটাই দেখা হতো। এবং বেতনের কোনো পার্থক্য নাই, যে যে স্কেলে পাস করে বসতো পরীক্ষায় সেই বেতনটাই সে পেত। আর সিটগুলো যখন ক্রিয়েট করা হতো তখনও সেইগুলো সেই দিকে গুরুত্ব দেওয়া হতো না। যেমন আপার প্রাইমারিতে তোমার বিএ পাস করে বসা যাবে, বিএ পাস করে বেতন পাওয়া যাবে, যেটা বর্তমান এখন বর্তমান সরকার করে রেখেছে। ও এমএ পাস করে রাখলেও তাকে সেই গ্রাজুয়েশন স্কেল পাবে, ও এম এর বেতন পাবে না। সেকেন্ডারি সেকশন ঠিক 9-10 এর ক্ষেত্রে 9-10 সেকেন্ডারি সেকশন এবং আপার প্রাইমারি সেকশনের বেতন সমান, এই দুটো পোস্টের বেতন সমান। তো যখন সিটগুলো ক্রিয়েট করা হয়েছিল তখন এই সেকশনটাকে গুরুত্ব দেওয়া হতো না। কেন? বামফ্রন্টের আমলে সেকশনটাকে গুরুত্ব দিত না, পোস্টিংটাকে গুরুত্ব দিত। যে সে হাই স্কুলে প্রাইমারি আপার প্রাইমারি সেকশন বা সেকেন্ডারি সেকশনে টিচার নিয়োগ হচ্ছে কি হয় না এই জিনিসটা গুরুত্ব দিত। তাই তখন সিটগুলো ক্রিয়েট করা হয়েছিল, হয়তো এমএ পাস বা অ্যারাবিক অনার্স, বিএ অনার্স এর টিচার চেয়েছে, কিন্তু সেকশনটা কি করেছে নরমাল সেকশন। পিজির টিচার চেয়েছে কিন্তু নরমাল সেকশন, যেটা 9-10 এর জন্য মাধ্যমিক লেভেলে, কিন্তু মাধ্যমিক লেভেলে কিন্তু অ্যারাবিক নেই। তা সত্ত্বেও বামফ্রন্টের আমলে সিট ক্রিয়েট করা হতো। এবং এইচএস সেকশন উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য অনেক সময় সে সেকেন্ডারি সেকশনও করা হতো, যে মাধ্যমিক লেভেলের টিচারকে দিয়ে 11-12 ক্লাস করিয়ে নিত, কিন্তু ওদের ডিগ্রিটা কিন্তু সেম, অনার্স পিজি। অনার্স পিজি সেকেন্ডারি সেকশনটা অনার্স পিজি, সেকেন্ডারি সেকশন অনার্স পিজি পাস সম্ভবত মনে হয় ছিল না। আর এইচএস সেকশনও সে পিজি, অনার্স পিজি, অনার্স থাকলে এইচএস এর টিচার হতে পারতো এবং এমএ পাস থাকলে তো হতেই পারতো। কিন্তু তখনকার সমস্ত পিপি গুলো পোস্ট যে ছিল, পোস্ট গুলো সব সেই সময় নরমাল সেকশনে করা ছিল সবগুলোই। হয়তো পিজির টিচার চেয়েছে কিন্তু নরমাল সেকশন, যেটা মাধ্যমিক লেভেলে। এইচএস লেভেলে খুবই কম স্কুলে টিচার চেয়েছিল বা পোস্টগুলো ক্রিয়েট করেছিল এইচএস সেকশন বলে।
তাই যখন এই টিএমসি সরকার 16 সালে যখন এসএসসির রিক্রুটমেন্ট নোটিফিকেশন যখন দিল, তখন এরা ভ্যাকেন্সিটা ওই যে অনার্স পিজি মানে নর্মাল সেকশন, অনার্স পিজি মানে এমএ চেয়েছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলোতে যে টিচার এমএ টিচার লাগবে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো ইস্যু করেছিল, শো করিয়েছিল, যেখানে দেখানো হয়েছিল 130টি ভ্যাকেন্সি, 130টি ভ্যাকেন্সি। কিন্তু সেগুলোকে যখন নিখুঁতভাবে যখন কারেকশন করা হলো, তখন দেখা গেল যে না, মাধ্যমিক লেভেল তো কখনো এইচএস সেকশনে পড়াতে পারে না মাধ্যমিক লেভেলের টিচার, তাই নর্মাল সেকশন গুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিতে গিয়ে দেখা হলো অধিকাংশ স্কুলগুলোতে সেকেন্ডারি সেকশনে, নর্মাল সেকশনে অনার্স পিজি টিচার চেয়েছিলেন এবং সিটগুলো সেভাবে ক্রিয়েট করেছিলেন। কিন্তু এই 16 সালের রিক্রুটমেন্টে কি হলো যে এইচএস সেকশনের জন্যই এইচএস বা পিজি স্কেলের টিচারদের নিয়োগ করা হবে। তখন দেখা গেল 130টি সিটের মধ্যে মাত্র 19টি সিট ছিল, ভ্যাকেন্সি ছিল, যেগুলো এইচএস সেকশনের জন্যই পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। তাই এই 19টি ভ্যাকেন্সিতে 19 জনকে নিয়োগপত্র দেওয়া হলো। এবার বাকি 111টি ভ্যাকেন্সি কিন্তু থেকে গেল তো আজ পর্যন্ত থেকে গেল। কিন্তু আমি এই বিষয়ে আমার ট্রান্সফারের জন্য আমি অনেক প্রচেষ্টা চালিয়েছিলাম। মালদা এবং উত্তর দিনাজপুরে যে সমস্ত স্কুলগুলোতে অ্যারাবিক পড়ানো হয়, সে সমস্ত স্কুলগুলোর হেডমাস্টার এবং ম্যানেজিং কমিটির সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু অনেক স্কুলে আমাকে তাদের পিপি পোস্ট যে তাদের পাবলিশ করেছিলেন, পোস্ট ক্রিয়েট করেছিলেন, সে কাগজ পিপি দিয়েছিলেন আমাকে, যে আপনি গিয়ে দেখেন এসএসসি অফিসে গিয়ে যদি বিকাশ ভবনে যেতে পারমিশন দেয় তো আপনি আসতে পারেন। কিন্তু আমি প্রচেষ্টা চালিয়েছিলাম, শেষ পর্যন্ত কোনোই পাত্তা পাওয়া যায়নি। কারণ একটাই, যে যেহেতু ক্যাবিনেট বা শিক্ষামন্ত্রী এই সিট কনভার্সনের জন্য যে নর্মাল সেকশনটাকে এইচএস সেকশনে কনভার্সন করবে, বা এক কথায় সিট ক্রিয়েটের জন্য কোনো গুরুত্ব দেয়নি, পুরো সে সিস্টেমটাকে বন্ধ করে রেখেছিলেন। তাই সিটগুলো সেইভাবেই পড়ে থেকে গেছে, আজ পর্যন্ত পড়ে আছে। কিছু কিছু সিটে 111টি সিটের মধ্যে কিছু কিছু ভ্যাকেন্সিতে, এই যে কিছুদিন আগে আপার প্রাইমারি হলো, সে আপার প্রাইমারিতে নিয়োগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো ভ্যাকেন্সি সেইভাবেই পড়ে রয়েছে। বোঝা গেল? তাহলে আমাদের ভ্যাকেন্সি গুলো কোথায় গিয়েছে? আমাদের এখন অনেকে বলছে আরটিআই করে আমরা জানবো যে কি হলো আমাদের ভ্যাকেন্সি গুলো। আরটিআই করেই জানা আমার এই তথ্যগুলো। আপনারা আবার যদি বলেন যে না জানবো, তো জানতে পারেন, কিন্তু জেনে কোনো লাভ নেই। এখন আমাদের কিছু করণীয় রয়েছে, যে করণীয় গুলো পালন করতে গেলে আমরা অবশ্যই আমাদের এইচএস সেকশনে অ্যারাবিক ভ্যাকেন্সি বাড়াতে পারবো। সেগুলোর জন্য কিছুটা পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। কি পদক্ষেপগুলো? পদক্ষেপগুলো হচ্ছে, আমি স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলাম, অনেক স্কুলের হেডমাস্টাররাও চাইছেন বা ম্যানেজিং কমিটি চাইছেন যে আমাদের স্কুলে অ্যারাবিক টিচার আসুক, কিন্তু এসএসসি থেকে পাঠানো হচ্ছে না। কেন? এই যে ভ্যাকেন্সি প্রবলেম, সেকশন প্রবলেম, যেটার জন্য আমাদের 16 সালে রিক্রুটমেন্টেও দেখা গিয়েছিল যে অনেক ভ্যাকেন্সি প্রবলেমের জন্য অনেকের নিয়োগ হতে পারেনি, অনেক দিন পরে তারা জয়েন করেছিলেন। কিন্তু এইগুলোর জন্য এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে যে সরকারকে আমাদেরকে ডেপুটেশন দিতে হবে, শিক্ষামন্ত্রীকে, রাজ্য সরকারকে এবং শিক্ষা দপ্তরে,
ডেপুটেশনটা কি লিখে দেবো যে আমাদের সিট বাড়ানো হোক? না, এভাবে লিখলে তো কখনো সিট বাড়বে না। তাহলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কারণ দেখাতে হবে। সে কারণগুলো কি? সে কারণগুলো আমাদের তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরবো আমি পরে আলোচনা করছি। তাহলে আমরা আশা করি এখন ক্লিয়ার যে আমাদের ভ্যাকেন্সি গুলো কেন কমে গেল। বামফ্রন্টের আমলে ছিল সেকেন্ডারি সেকশনের টিচাররাও এইচএস এর সাবজেক্ট পড়াতে পারে, বা এইচএস এর টিচাররাও এইচএস এর সাবজেক্ট পড়াতে পারে, বা সেকেন্ডারি সাবজেক্ট পড়াতে পারে, বা আপার প্রাইমারি টিচাররাও এইচএস এর সাবজেক্ট পড়াতে পারে, তার বেতনও পেতে পারে, মানে পিজি স্কেল হলেই হলো বা অনার্স স্কেল। কিন্তু বর্তমানে যখন 16 সালে, যে বললাম 16 সালে যখন নোটিফিকেশন হলো, তখন দেখানো হলো সেকেন্ডারি সেকশনের জন্য শুধুমাত্র পাসের ক্যান্ডিডেটরা বসতে পারবে, পাস গ্রাজুয়েশন স্কেল, এম এর স্কেল পাবে না। পাবে না, ঠিক আছে, যেহেতু নর্মাল সেকশন মাধ্যমিক লেভেল আমাদের অ্যারাবিক নেই, তার মানে অ্যারাবিকের স্টুডেন্টরা মাধ্যমিক লেভেলে বসতে পাবে না, গ্রাজুয়েশনে বসতে পাবে না। পাবে কোথায়? যেহেতু আপার প্রায়োরিটি 7-8 আছে সেখানে বসতে হবে। এবং পাবে কোথায়? যেহেতু 11-12 আছে তাই এইচএস সেকশনে বসতে পাবে। এই রাজ্য, বর্তমান রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর সেকশনটাকে গুরুত্ব দিল, নিয়োগটাকে গুরুত্ব দিল না, তাই আজকে আমাদের এই দুর্দশা। তাহলে সেই সিটগুলোকে আমাদের প্রথমত এইচএস সেকশনে কনভার্সন করাতে হবে। হ্যাঁ, এই কনভার্সনের জন্য এবার আসুন যে আমরা ডেপুটেশন দেব। কিভাবে ডেপুটেশন দেব? এটার জন্য আমার চিন্তা ভাবনা থেকে আমি বলছি, এই জন্য আমাদের সবাইকে ভাবতে হবে। তাহলে আমাদের একটা কাজ করা যেতে পারে যে প্রত্যেকটা জেলা থেকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, এমনকি প্রত্যেকটা জেলা থেকে আমাদের এই চাকরি প্রার্থীদেরকে উঠে আসতে হবে কাজ করার জন্য। কি কাজ করতে হবে? প্রত্যেকটা জেলা থেকে কয়েকজন করে নিতে হবে, এমনকি থানা ভিত্তিক হলে আরো ভালো হয়। প্রত্যেকটা থানা থেকে যদি আমরা একজন করে, অন্তত একজন করে যদি পাই, একটা কমিটি গঠন করি, একজন করে নিলাম প্রত্যেকটা থানা থেকে, যে মেম্বার, যে সদস্যটা আমরা নিলাম বা যে প্রার্থীটা আমাদের কাছে আমরা যাকে নিয়োগ করলাম আমাদের সেই কমিটির মধ্যে, তার কাজ কি? তার কাজ হচ্ছে প্রত্যেকটা থানার মধ্যে কটা স্কুলে আরবি পড়ানো হয় এই তথ্যটা তাকে মেনে চলতে হবে। তাহলে প্রত্যেকটা থানা থেকে যদি একজন করে আমরা নেই, অন্তত একজন করে, একের বেশি হতেই পারে, আরো সুবিধা তার জন্য, কিন্তু একজন করে অন্তত নিতে হবে। তাহলে আমরা এই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যেই সেই তথ্যটা বের করব। কি তথ্যটা? যে প্রত্যেকটা থানা থেকে একজন করে না হবে, তারা সেই থানার আন্ডারে কতগুলো স্কুলে উচ্চ মাধ্যমিকে আরবি পড়ানো হয় একটা লিস্ট তৈরি করবে। দেখা গেল আমার চাকুলিয়া থানা, সেই চাকুলিয়া থানাতে 4টা স্কুলে উচ্চ মাধ্যমিকে আরবি পড়ানো হয়, এবং 4টা স্কুলের মধ্যে কটা স্কুলে আরবি টিচার আছেন, এইচএস স্কুলে কটা স্কুলে আরবি টিচার আছেন। দেখা গেলো একটা স্কুল আছে, তাহলে আমরা সেটাও সমীক্ষা, মানে আমাদের এতে লিখব 4টি স্কুল, এবং 4টি স্কুলে উচ্চ মাধ্যমিকে আরবি পড়ানো হয়, একটি স্কুলে মানে একজন মাত্র টিচার আছেন, এবং কোন কোন স্কুলগুলোতে টিচার নেই সেগুলো আমাদের কাছে তথ্যটা লিপিবদ্ধ রাখতে হবে। এবং সে থানার মধ্যে কটা স্কুলে 7-8 আরবি পড়ানো হয় এই সমীক্ষাটা আমাদেরকে রাখতে হবে, যে কটা স্কুলে 7-8 আরবি পড়ানো হয়, এবং দেখা গেলো হয়তো একটা থানার মধ্যে 10টা স্কুলে 7-8 আরবি পড়ানো হয়, এবং সেই 10টা স্কুলের মধ্যে কটা স্কুলে
আরবি টিচার আছে, দেখা গেল হয়তো 8টা স্কুলে আছে, বা সেটা আমাদের তথ্যটা রাখলে আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো কাজে লাগবে। এখন হয়তো আমাদের এইচএস সেকশনের জন্য অতটা গুরুত্বপূর্ণ হবে না সিট ক্রিয়েটের জন্য, কিন্তু এটা রাখা দরকার আমাদের জন্য। দিয়ে আমরা প্রত্যেকটা থানা ভিত্তিক আমরা এই সমীক্ষাটা করব, একটা লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করার পরে আমাদের কাজ কি, লিস্ট তৈরি করার পরে আমাদের দেখতে হবে যে অল ওয়েস্ট বেঙ্গল টোটাল কটা স্কুলে সেকেন্ডারিতে মানে এইচএসএ আরবি পড়ানো হয় এবং টোটাল কতজন টিচার আছেন। তার সঙ্গেও আমরা এই জিনিসটাও আমরা ইয়ে করতে পারি, মানে খোঁজ নিয়ে রাখতে পারি। যখন প্রত্যেকটা থানা স্কুল ভিত্তিক যখন আমরা তথ্যগুলো সংগ্রহ করব, তখন এই তথ্যটা আমাদের বের করে রাখতে হবে যে কতগুলো কোন কোন স্কুলগুলো ভ্যাকেন্সি, এই যে প্রবলেম রয়েছে, নর্মাল সেকশন হয়ে রয়েছে, এম এর টিচার চেয়েছেন কিন্তু নর্মাল সেকশন, সেই তথ্যটাও আশা করি সেখানকার হেডমাস্টাররা ম্যানেজিং কমিটি দেবেন আমাদের, কারণ প্রত্যেকটা স্কুলে কিন্তু টিচারের প্রয়োজন রয়েছে। তাহলে সেই স্কুলগুলোর নাম ধরে ধরে যদি আমরা তথ্যটা ম্যানেজ করে রাখতে পারি যে অমুক অমুক স্কুলে ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে, এই যে ভ্যাকেন্সি প্রবলেম, নর্মাল সেকশন করা আছে, এইচএস সেকশন করতে হবে, তাহলে এটা আমাদের ডেপুটেশনে খুব সুবিধা হবে। এই তথ্যটা আমাদের প্রথমে বের করতে হবে। দেখা গেল যে অল ওয়েস্ট বেঙ্গলে আমি যেটা তথ্য পেয়েছি প্রায় 1100 স্কুলে এইচএসএ আরবি পড়ানো হয়। 1100 স্কুলের মধ্যে কতগুলো স্কুলে তাহলে আরবি টিচার আছেন এইচএসসি স্কেলে, এইচএস সেকশনে? দেখা গেল হয়তো 500 আছে, 500টি স্কুলে মানে 500 জন আছে, তাহলে আরো 600টি স্কুল ফাঁকা থাকলো, মানে 600 জন। এর মধ্যে দেখা গেল হয়তো আরো 100টি স্কুল আছে যে স্কুলে ঠিক অনার্স পিজির পোস্ট, তখন তো অনার্সকে গুরুত্ব দেওয়া হতো, এখন সেটা গুরুত্ব দেওয়া হয় না। অনার্স বলে কিছু না, গ্রাজুয়েশন পাস হোক বা অনার্স হোক হলেই সে সেকেন্ডারি সেকশনে বসতে পারবে, 19 বসতে পারবে। কিন্তু সেই সময়তে সেটা ছিল না, অনার্সটাকে গুরুত্ব দেওয়া হতো পিজি স্কেলের সঙ্গে, তাই এই সিটগুলো সেভাবে ক্রিয়েট করা হয়েছিল। এখন সেই সমস্যাটা দেখা যাচ্ছে। তাহলে অনার্স পিজির যে সমস্ত পোস্টগুলো, কটা স্কুল আছে, দেখা গেল হয়তো 6টা স্কুল, 6টা স্কুলের মধ্যে 100টা স্কুলে সেই পোস্ট ক্রিয়েট করা রয়েছে অনার্স পিজির, কিন্তু টিচার পাচ্ছে না এবং ভবিষ্যতে পাবে না। তো এই স্কুলের নামগুলো ধরে ধরে আমাদের সেই ডেপুটেশনে উল্লেখ করতে হবে যে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল এতগুলো স্কুলে 1100 স্কুলে আরবি 11-12 আরবি পড়ানো হয়, তার মধ্যে এতটি স্কুলে টিচার রয়েছেন এবং এতটি স্কুলে পোস্ট ক্রিয়েট করা রয়েছে, কিন্তু সমস্যাটা এই, সেটা সলভ করে আপনাদের এইচএস সেকশনে পোস্ট কনভার্সন করতে হবে। এবং বাকি আরো যে 500টি স্কুল থাকলো, এই 500টি স্কুলে যথাসাধ্য মতো নতুন সিট ক্রিয়েট করা হোক, নতুন পোস্ট ক্রিয়েট করা হোক। এই কথাটা আমাদের সেই যখন আমরা ডেপুটেশন দেব তখন উল্লেখ করতে হবে। শুধু তাই না, এই ডেপুটেশনটাকে গ্রহণ করার জন্য, গৃহীতের জন্য আমাদের কি করতে হবে, আরো কিছু তথ্য দিতে হবে। কি তথ্য? তথ্যটা হচ্ছে আমাদের সেখানে লিখতে হবে যে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল কতগুলো ইউনিভার্সিটিতে আরবি পড়ানো হয়, প্রায় 7 থেকে 8টি ইউনিভার্সিটিতে আরবিতে এমএ করানো হয়, আরবি ভাষা ও সাহিত্যে এমএ করানো হয়, এবং 4-5টি ইউনিভার্সিটিতে এমফিল পিএইচডি করানো হয়, এবং অল ওয়েস্ট বেঙ্গল প্রায় 50 থেকে 60টি কলেজে অনার্স এবং পাস কোর্সে আরবি পড়ানো হয়। শুধু পড়ানো হলে তো হবে না, তাহলে প্রতি বছরে অল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিগুলোতে আরবি সাবজেক্টে
MA প্রায় 500 জন করে পাস করে, এবং প্রত্যেকটি স্কুলে এবং প্রত্যেকটি কলেজে প্রায় প্রতি বছরে 5000 করে ছাত্র ছাত্রী বিএ পাস করে। তাহলে এই দীর্ঘ 14 বছরে, এবং শুধু তো এই পশ্চিমবঙ্গের কলেজ ইউনিভার্সিটিতে না, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা MA পাস করেন সেই ইউনিভার্সিটিগুলো থেকে, এবং এমফিল পিএইচডি করেন। তাহলে এখন এই দীর্ঘ 14 বছরে প্রায় আরবি ভাষা ও সাহিত্যের ছাত্র ছাত্রী অর্থাৎ বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 6 থেকে 7,000। এই 6 থেকে 7,000 চাকরি প্রার্থীর মধ্যে মোট ভ্যাকেন্সি 31টি, তার মধ্যে ফিমেল 5টি, 26টি জেনারেল ভ্যাকেন্সি। তাহলে আমরা অর্থাৎ আরবি সাহিত্যের ছাত্র ছাত্রীরা কি দুর্দশার মধ্যে পড়ে রয়েছে, এই বিষয়টি তুলে ধরে অতি শীঘ্রই ডেপুটেশন দিতে হবে। এমনকি দরকার হলে আমাদের এলাকার নেতা নেত্রীদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে হবে, এবং অতি শীঘ্রই সিট ক্রিয়েট করা জন্য তাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এটাই আজকের আমার বিষয়বস্তু ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা মনে করেন যে আমাদের প্রয়োজন রয়েছে, অবশ্যই এই বিষয়টিতে গুরুত্ব দেবেন, এবং আশা করি এই পদ্ধতিতে আমাদের সামনে এগিয়ে যাওয়া হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই উপকারী হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।